সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান। সিদ্দিকুর রহমান খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য খবরগুলোর নিয়ে আলোচনা করে থাকি, অতিথির মুখ থেকে সংবাদের বিশ্লেষণ শুনে থাকি। আজও আমাদের হাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে, এগুলোর বিশ্লেষণ শুনবো অতিথির মুখ থেকে। অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, আপনি বাংলাদেশের রাজনীতি খুব ক্লোজলি অবজার্ভ করছেন দীর্ঘদিন ধরে, বিশেষ করে 5 আগস্ট পরবর্তী সময়টা আরো বেশি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। 5 আগস্ট পরবর্তী মনে করেন গত নভেম্বরের পর থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের আগ্রহ আকাঙ্ক্ষা দেখা দিয়েছে এবং কিছু কিছু রাজনৈতিক দল নির্বাচন কবে হবে সেই সুস্পষ্ট তারিখটি চেয়ে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নানানভাবে তাগাদা দিয়ে যাচ্ছে এবং তারা দাবি জানিয়ে আসছেন। এবং রাজনৈতিক দলগুলো বলছেন যে যৌক্তিক সংস্কার প্রয়োজন এবং জরুরি, তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার করে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন দেওয়াটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন তারা, এবং এই নির্বাচনটি তারা দ্রুত চাচ্ছেন। তো আজকেও প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন। যদিও এর আগে এই প্রেস সচিবের পক্ষ থেকে বলা হয়েছিল কয়েকদিন আগে 2026 সালের জুন নাগাদ একটা সম্ভাব্যতা তিনি বলেছিলেন। যদিও এর একদিন আগে কিন্তু প্রধান উপদেষ্টা বলেছিলেন যে রাজনৈতিক দলগুলোর যদি দাবি করে তাহলে সে নির্বাচন 2025 সালের শেষ নাগাদ অথবা 26 সালের প্রথম দিকেই অনুষ্ঠানের প্রিপারেশন তাদের বা চিন্তা ভাবনা তাদের আছে। এদিকে নির্বাচন কমিশন কিন্তু বলছে যে কোনো সময় জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য যে ধরনের প্রস্তুতি তাদের প্রয়োজন সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে। অন্যদিকে কিন্তু সংস্কার কমিশনগুলো বলছে যে সংস্কার ছাড়া নির্বাচন করলে সেই পূর্বের অবস্থায় বা ফ্যাসিবাদী শেখ হাসিনা আমলে যেই প্রশাসন বা রাষ্ট্রের অর্থনীতি থেকে শুরু করে মাঠ প্রশাসন সব জায়গায় যেই চিত্র দেখা দিয়েছিল সেই চিত্র ফিরে আসতে পারে এরকম আশঙ্কা করছেন। আপনি কি মনে করেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন রাজনৈতিক দলের এই দাবি কতটা যৌক্তিক, এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে সংস্কারের কথা বলা হয়েছে সেগুলোই বা কতটুকু যৌক্তিক বলে মনে করছেন? আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে চ্যানেল জেডের এই অনুষ্ঠান যারা দেখছেন সেই দর্শক শ্রোতাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে বক্তব্যগুলো রাখলেন সেটি হচ্ছে যে বাংলাদেশে গত 1.5 দশকেরও বেশি সময় ধরে একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে এদেশের রাজনৈতিক দল এবং অন্য সুশীল সমাজ থেকে শুরু করে পেশাজীবী সংগঠনগুলো তাদের একটা অব্যাহত আন্দোলন সংগ্রাম, এবং সেই আন্দোলন সংগ্রামের একটা শেষ পরিণতি হচ্ছে গত বছরের জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান। সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা রেজিমের পতন, হাসিনার দেশ ছেড়ে পলায়ন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বভার গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের একটা নতুন যুগের সূচনা আমরা বলছি যে সেটি হয়েছে। এখন এই যে গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো কি হবে, ভবিষ্যৎ বাংলাদেশ কোন পথে হাঁটবে, এই নিয়ে কিন্তু বিস্তর আলোচনা হয়েছে এবং মানুষের মধ্যে একটা জন আকাঙ্ক্ষাও আছে যে গত 1.5 দশকে এই ফ্যাসিস্ট সরকার আমাদের নির্বাহী বিভাগ থেকে শুরু করে আইন বিচার এবং অন্যান্য ক্ষেত্রে যে চরম নৈরাজ্যকর এবং অব্যবস্থাপনা তৈরি করেছে এবং একটা লুটেরা রাজনীতি যে তারা প্রবর্তন করেছিল, গণতন্ত্রকে যে গলা টিপে হত্যা করেছিল, গণতন্ত্রের নামে মুক্তিযুদ্ধের চেতনার নামে এই দেশের মানুষের সাথে যে তারা এক ধরনের প্রহসন করেছিল, এই অবস্থা থেকে একটা উত্তরণ দরকার। এবং এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের রাজনৈতিক কাঠামোর বাইরেও আমাদের যে আইন প্রশাসন বিচার অর্থনীতি নির্বাচন ব্যবস্থা এইসব ক্ষেত্রে একটা সংস্কার দরকার। এবং এই লক্ষ্যেই আমরা দেখেছি যে এই সরকার দায়িত্বভার গ্রহণ করার পরই তারা 6টা সংস্কার কমিশন পূর্ণাঙ্গ করেছিল, আরও কয়েকটা কমিশন গঠন করেছে, সেগুলোর কার্যক্রম এখনো শুরু হয়নি।
এই গঠিত সংস্কার কমিশনের মধ্যে ইতিমধ্যে 4টা সংস্কার কমিশন, তাদের সংবিধান সংস্কার কমিশন থেকে শুরু করে নির্বাচন সংস্কার কমিশন সহ কয়েকটা 4টা তারা ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে তাদের খসড়া রিপোর্ট পেশ করেছে। এবং আমাদের প্রধান উপদেষ্টা আগেই বলেছিলেন যে এই রিপোর্টগুলো পাওয়ার পর, এই খসড়াগুলো পাওয়ার পর রাজনৈতিক স্টেক হোল্ডার সহ আমাদের দেশের যারা অংশীজন আছেন, সুশীল সমাজ, তারপরে আমাদের ছাত্র প্রতিনিধি যারা আছেন, তাদের সাথে একটি আলোচনা করে সংস্কারের রূপরেখা চূড়ান্তকরণ করে তারপরে এই সংস্কার কার্যক্রম গ্রহণ করা হবে। বাংলাদেশের মানুষ সংস্কার চায়, কিন্তু সংস্কার এটাও মনে রাখতে হবে যে এটা একটা কিন্তু চলমান প্রক্রিয়া। আপনি যেমন বলা হচ্ছে সব সংস্কার স্বাধীনতার পরবর্তী সময় থেকেই কিন্তু নানান সংস্কারের মধ্য দিয়ে কিন্তু এবং এটি তো হবে। আপনি মানে আজকে আমরা যে সংকটের মধ্যে আছি, কালকে আরেকটা নতুন ধরনের সংকট তৈরি হতে পারে, এবং এই সংকটকে সামনে রেখে আমাদের একটা চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে সংস্কার কার্যক্রমগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই যে আমাদের রাজনীতিতে বা আমাদের দেশের মানুষের মধ্যে এখন একটা মিশ্র আমরা বলবো বিতর্ক চলছে যে সংস্কার পূর্ণাঙ্গ করে নির্বাচন না নির্বাচন সংস্কার চলমান রেখেই নির্বাচন। এটি আমি দ্বিতীয়টির পক্ষে। আপনি সংস্কার কোথায় পূর্ণাঙ্গকরণ করতে পারবেন এটার কিন্তু কোনো আপনি সুনির্দিষ্ট রূপরেখা নেই, যেহেতু আমরা যেটি বলছি চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে। এখন হচ্ছে যে আমরা একটা চাই কি রকম বাংলাদেশে অর্থনীতি, তারপরে আমাদের আইন বিচার ব্যবস্থা সব জায়গায় অর্থনীতি যে আইন ব্যবস্থা বিচার বিভাগের যে মুখ থুবড়ে পড়া এবং সংস্কৃতি উত্তরণ চাই, এবং একই সাথে গণতন্ত্রের পুনরুত্থানের জন্য একটা ইনক্লুসিভ সুষ্ঠু নির্বাচন আমরা চাই। সেটি তো এটা দেখবে অবশ্যই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আপনি কথা বলেছেন যে মানুষের সাথে রাষ্ট্রের সম্পর্ক স্থাপন করতে হলে এর একমাত্র যোগসূত্র হচ্ছে তাদের নির্বাচিত প্রতিনিধি। ভোটের মাধ্যমে কিন্তু রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্ক স্থাপিত হয়। যদিও এই সরকার এক ধরনের ম্যান্ডেট নিয়ে জনগণের আকাঙ্ক্ষার সরকার বা স্বপ্ন বা ভালো লাগার সরকার বা অনেক ত্যাগের সরকার, তারপরেও রাষ্ট্রের সাথে যে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে সে সম্পর্ক পুনঃস্থাপনের একমাত্র মাধ্যম নির্বাচন। এবং এই দেশের মানুষের মধ্যে কিন্তু এক ধরনের এই ভোটের আকাঙ্ক্ষা বিরাজও করছে যে আজকে যে প্রজন্মের কথা আমরা বলছি, তরুণ প্রজন্মের এই যারা এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, সেই তরুণ প্রজন্মেরও কিন্তু অনেকেই আছেন 30-32 বছর বয়স হয়েছে, তার নিজের ভোটাধিকারটা প্রয়োগের মাধ্যমে তার প্রতিনিধি নির্বাচনের সুযোগটা পায় না, তাদের মধ্যেও একটা আকাঙ্ক্ষা আছে। এখন যেটি আমাদের হচ্ছে সেটি হচ্ছে যে নির্বাচন হতে হবে, এবং আপনি যত সংস্কারই করুন না কেন শেষ পর্যন্ত এই সংস্কারগুলোর পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য আপনার একটা রাজনৈতিক সরকারের উপর পার্লামেন্টের উপর নির্ভর করতে হবে, যে পার্লামেন্ট এই সংস্কারকে বৈধতা দিবে। সেই কারণে আপনি রাজনৈতিক দলগুলোর সাথে একটা সমঝোতা ছাড়া আপনি সংস্কার কার্যক্রম যদি এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে সেটার যে প্রত্যাশিত সুফল আমরা আশা করছি সেটা হবে না। ফলে এই রাজনৈতিক দলগুলোর সাথে বা রাজনৈতিক সমন্বয় করতে হবে। এখন আমি শেষ কথাটি যেটি বলছি যে সরকারের যারা দায়িত্বশীল আছেন তাদের মধ্যে বিশেষ করে উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ বিচ্ছিন্নভাবে এই নির্বাচন নিয়ে এমন কথা বলেন, বক্তব্য রাখেন যেগুলো মানুষের মধ্যে একটা সংশয় তৈরি করে। এবং আপনি যেটি বলেছিলেন যে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর প্রেস উইং এর কাছ থেকে যে বক্তব্যটি এসেছিল সেটি কাম্য ছিল না, কিন্তু উনি কিন্তু আরো 15 দিন আগে একই কথা বলেছেন, কিন্তু অন্য এক উপদেষ্টা কালকে অন্য কথা বলেছেন। আমরা চাই যে নির্বাচনকে কেন্দ্র করে বা নির্বাচনের একটা সময়সীমাকে কেন্দ্র করে আমরা এই স্বৈরাচারী সরকারকে পতনের জন্য, ফ্যাসিস্ট রেজিমকে উৎখাত করার জন্য যে এত রক্ত দিয়েছি, সেই রক্তে আমাদের ছাত্রদের যেরকম ভূমিকা আছে, আমাদের রাজনৈতিক দলগুলোরও এরকম ভূমিকা আছে, তাদের মধ্যে যেন কোনো ধরনের দূরত্ব তৈরি না হয়। মানে সিদ্দিক ভাই, সেটি হচ্ছে যে এই সরকার বর্তমানে জনগণের ভালো লাগার সরকার, অফকোর্স, হ্যাঁ, জনগণের আবেগের সরকার, কিন্তু জনগণের প্রত্যাশার সরকার যদি পেতে হয়, জনগণের প্রত্যাশার যে রাষ্ট্রীয় যারা রাষ্ট্র শাসনের দায়িত্বে আসবেন বা দায়িত্ব নিবেন বা দায়িত্বে থাকবেন, সেটি আসতে হলে ভোটের মাধ্যমে আসতে হবে। প্রত্যাশা পূরণের জন্য ভোট অত্যন্ত জরুরি। এবং আপনি বলেন যে এই শেষ কথাটা বলছি এই প্রসঙ্গে যে বাংলাদেশে এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, এবং সেই রাজনৈতিক দল হিসেবে বিএনপি যে নির্বাচনের দাবিটি করছে এটিও কিন্তু এক ধরনের যৌক্তিক অবস্থান, এবং আমি এটি বিশ্বাস করি তাদের পক্ষ থেকে এই যে মানে নির্বাচন দাবি করা হচ্ছে, কিন্তু তারা এইখানেও কোনো অযৌক্তিক করবে না, তুলছেন না যে একেবারেই সংস্কার ছাড়াই তাদের নির্বাচনে যেতে হবে, ম্যাচিউর পলিটিক্স। এবং এটা যে তারাও চাইবেন না যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মতো আমাদের যে সংস্কারটুকু দরকার, এছাড়াও তারা চাইবেন না।
এই বর্তমান সরকার বা শিক্ষার্থীরা বা সাধারণ জনতা যারা আন্দোলন করেছিলেন তারা কিন্তু একটি ইনক্লুসিভ সোসাইটির, বিএনপি কিন্তু তাদের ৩১ দফা যেটি ঘোষণা করেছেন সেটি কিন্তু ইনক্লুসিভ একটি রাষ্ট্র, ইনক্লুসিভ সরকারের কথাই বলছেন। দেখেন যে একই সাথে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তার আপনি ৫ আগস্টের পর যে বক্তব্যগুলো দেখবেন, তিনি কিন্তু প্রতিনিয়ত একটা বক্তব্য দিয়ে যাচ্ছেন যে রক্তের উপর এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার যেন ব্যর্থ না হয়, সেই জন্য আমরা নিজেদের অবস্থান থেকে সবাই দায়িত্ব পালন করব। সিদ্দিক ভাই, আপনার আলোচনার রেশ ধরে প্রসঙ্গক্রমেই একটু আলোচনা করি। আজকে ১৯ জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন। এরকম একটি রাষ্ট্রের স্বপ্নই তো জিয়াউর রহমান দেখেছিলেন এবং তিনি তার জীবন দিয়ে প্রমাণ করে গেছেন যে শেষ পর্যন্তই বাংলাদেশ তিনি শুরু করেছিলেন প্রথম বাংলাদেশ দিয়ে এবং শেষেও তিনি বাংলাদেশ এটি রেখে গেছেন। এই বাংলার মাটিতেই বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করে গিয়েছিলেন যে বাংলাদেশি জাতীয়তাবাদের ঝান্ডা উড়ানোর জন্য তার যে ত্যাগ, যে স্বপ্ন, সেই স্বপ্ন আজও বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি বলবো শুধু বিএনপি না, অপর রাজনৈতিক দলগুলো বা সাধারণ মানুষও কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আজও শ্রদ্ধা ভরে অত্যন্ত ভালোবাসার জায়গা থেকে, আবেগের জায়গা থেকে তাকে স্মরণ করে। আজকেও কিন্তু তার জন্মদিন নানান আনুষ্ঠানিকতায় পালিত হয়েছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন এবং অত্যন্ত রাজনীতি সচেতন একজন মানুষ। বর্তমান বাস্তবতায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কতটা প্রাসঙ্গিক বলে আপনি মনে করেন? জি, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনি যেটি বলেছিলেন যে আজকে ১৯ জানুয়ারি, আমি বলবো যে বাংলাদেশের জাতীয় জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ দিন। কেননা আপনি যার কথা বলেন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজকে ৮৯তম জন্মদিন এবং জাতি যথাযোগ্য মর্যাদার সাথে এই দিনটি উদযাপন করছে। এবং এই প্রসঙ্গে কথা বলার আগে আমি একেবারে গভীর শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি, বিনম্র শ্রদ্ধার সাথে তার স্মরণ করছি এবং তার পারলৌকিক জীবনের শান্তি, চিরশান্তি আমি কামনা করছি। আপনি যেটি বলেছিলেন, বাংলাদেশের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি অনিবার্য সত্তা, অনিবার্য নাম। জাতির একেবারে ক্রান্তিকালে মানে গণমানুষের কাছে তার আবির্ভাব। তিনি একজন সেনা কর্মকর্তা ছিলেন। জাতির ক্রান্তিকালে এই সেনা কর্মকর্তা হিসেবে তিনি তার যথাযথ দায়িত্ব পালন করেছেন। যখন তখন তিনি পাকিস্তান আর্মিতে ছিলেন। ১৯৬৫ সালে পাক ভারত যুদ্ধে কৃতিত্বপূর্ণ নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে তিনি হেলালে জুরাত উপাধি মানে তিনি এই উপাধিটি তিনি লাভ করেছিলেন এবং তার আন্ডারে যে ব্যাটালিয়নটি কাজ করেছিল, রেজিমেন্টটি কাজ করেছিল, তারা কিন্তু যৌথভাবে আরো দুটো মানে এই সম্মানসূচক উপাধি তারা পেয়েছিল। মুক্তিযুদ্ধের প্রাক্কালে আমাদের জাতির যখন চরম ক্রান্তি লগ্ন, আপনি যদি ২৫ মার্চের আমরা যদি অপারেশন সার্চ লাইটের কথা বলি, সেই চট্টগ্রামে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড হিসাবে যখন বাংলাদেশের অস্তিত্ব যখন আমাদের সামনে স্পষ্ট নয়, হ্যাঁ, তখনই কিন্তু তিনি আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণার আগেই তিনি কিন্তু উই রিভোল্ট বলেছিলেন এবং তিনি এই সময় বলেছিলেন in that case we revolt and show an allegiance to the Bangladesh government. বাংলাদেশ গভর্নমেন্টের তখন খবরই নেই। সেই অবস্থায় তিনি সেইখানে রিভোল্ট করেছেন এবং তিনি সেইখানে বলেছেন। এরপরের আপনি জানেন যে তিনি তার সাথে যারা ছিলেন সেই সমস্ত সেনা কর্মকর্তা এবং তাদেরকে একত্রিত করে তিনি আল্লাহর নামে শপথ করিয়েছিলেন যে আমরা দেশের জন্য লড়াই করব, মানুষের মুক্তির জন্য লড়াই করব, স্বাধীনতার জন্য লড়াই করব আমরা, এবং আমাদের মৃত্যু না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই লড়াই চালিয়ে যাব। আনুষ্ঠানিক ঘোষণার আগেই কিন্তু তিনি এটি করেছিলেন। এবং আজকের দিনে এই প্রোক্লেমেশন নিয়ে অনেকেই বিতর্ক করেন, কিন্তু আপনি দেখেন বলেন যে হঠাৎ করে একজন হয়েছে। জিয়াউর রহমান হঠাৎ করে তৈরি হয়নি। তার আপনি একটি খুবই জনপ্রিয় তার একটা লেখা আছে, হ্যাঁ, তার বর্ণাঢ্য সামরিক ক্যারিয়ার না, শুধু একটি জাতির জন্ম, আপনি তার যে রচনা সেই জাতির জন্ম দেখেন যে 2 মিনিট 17 সেকেন্ড, হ্যাঁ, তারা যে কতদিন পর্যন্ত এটার জন্য নিজেরা প্রস্তুতি নিয়েছিলেন নিজেদের মধ্যে, বাঙালি সেনা কর্মকর্তারা, সেটার কিন্তু এটার মধ্যে তার বক্তব্যের মধ্যে দিয়ে প্রতিবাদ একদিনে আসেনি, এটি একদিনের প্রেক্ষাপটে আসেনি। আজকে বাংলাদেশে বিতর্ক করা হয় যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের তিনি ঘোষণাপত্র পাঠ করেছিলেন, কিন্তু আপনি দেখেন এটা কিন্তু কেউ আমরা বলি না, তিনি যে ঘোষণাটি দিয়েছিলেন। এবং গত কিছুদিন ধরে আমাদের স্বাধীনতার যে শেখ মুজিবুর রহমানের গ্রেপ্তার হওয়ার আগে যে বাণীটির
কথা বলা হয়, যে এইটি প্রচার করা হয়েছিল, জিয়াউর রহমানের মুখ দিয়ে কিন্তু সেই বাণী উচ্চারিত হয়নি। জিয়াউর রহমান তো তিনি নিজের মতো করে বলেছেন, প্রক্লেমেশন বলেছেন, এবং প্রথম প্রক্লেমেশন দিয়েছেন, এবং সেইখানে নিজেকে প্রথমে যদিও প্রভিন্সিয়াল প্রেসিডেন্ট বলেছিলেন, হেড অফ দি স্টেট বলেছেন, প্রভিন্সিয়াল প্রেসিডেন্ট বলেছিলেন, প্রভিশনাল প্রেসিডেন্ট, কিন্তু পরবর্তীতে কিন্তু নিজে যখন আবার দ্বিতীয়বার সংশোধন করেছেন, শেখ মুজিবুর নাম উচ্চারণ করেছেন, সেখানেও কিন্তু তিনি লিবারেশন আর্মির হেড হিসাবে নিজের পরিচয় দিয়েছেন। আপনি শুধু এটা না, আপনি দেখেন যে 30 মার্চ তিনি কিন্তু আরেকটা জাতির উদ্দেশ্যে মানে তার একটা বিবৃতি প্রচার হয়েছিল। সেই বিবৃতিতে তিনি বিশ্ববাসীর কাছে তিনি আবেদন করেছিলেন যে আপনারা জাতিসংঘ বাংলাদেশের পাশে দাঁড়ান, যদি আপনারা যদি এটি বিলম্বিত করেন তাহলে আমাদের লাশের সারি আরো দীর্ঘায়িত হবে। একজন সেনা কর্মকর্তা, তিনি জানেন যে সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় এই বিদ্রোহ করা এবং তার এর পরিণতি কিন্তু তিনি জানতেন, তারপরেও কিন্তু দেশমাতৃকার প্রতি তার যে ভালোবাসা, তার যে মমত্ব বোধ, সেই জায়গা থেকে তিনি বলেছেন। এবং তিনি একটা জিনিস 30 তারিখে বলেছিলেন যে উই শ্যাল নট ডাই লাইক এ ক্যাটস অ্যান্ড ডগ, বাট উই শ্যাল ডাই অ্যাজ ওর্দি সিটিজেন অফ বাংলা মা। বাংলা মা তিনি ইংরেজিতে বলেছেন, কিন্তু এই শব্দটা তিনি বলেছেন বাংলা মায়ের ব্যবহার করেছেন। হ্যাঁ, ওর্দি সিটিজেন হিসাবে আমি মরতে চাই, এই কুকুর বিড়ালের মতো আমি বাঁচতে চাই না, আমরা এটা আমাদের উচিত হবে না। একজন মানুষের কত আত্মপ্রত্যয় এবং কত দেশপ্রেম থাকলে এই ধরনের বক্তব্য দিতে পারেন এই জাতির ক্রান্তিকালে, সেটি কিন্তু আমরা জিয়াউর রহমান। আজকের দিনে আমরা সেই জন্য জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলি। 1975 পরবর্তী একটি ভঙ্গুর অর্থনীতির এবং এক ধরনের অস্থিরতার মধ্য থেকে একেবারে সামনে এসে এই জাতিকে আবার এই যে 75 পট পরিবর্তনের পর 7 নভেম্বর, সেটাও কিন্তু জাতির এক চরম ক্রান্তিকালেই। 71 সালে যেরকম ক্রান্তিকালে তিনি এসেছেন, ঠিক অনুরূপ ক্রান্তিকাল আমাদের কিন্তু 75-এর 7 নভেম্বর। সেই সময় তিনি জাতির ক্রান্তিকালে তিনি এসেছেন এবং এসে জাতিকে উদ্ধার করার জন্য, সেইখান থেকে উদ্ধার করার জন্য তিনি নিজেকে নিয়োজিত করেছেন। বিচারপতি আবু সাইমের অধীনে তিনি একজন শুরু করেছিলেন উপপ্রধান সামরিক প্রশাসক হিসেবে, পরবর্তীতে তিনি সামরিক প্রশাসক হয়েছেন এবং 1977 সালে তিনি রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেছেন, এবং সেটি কিন্তু জনগণের প্রত্যক্ষ ভোটে। এবং আপনি দেখেন যে তিনি যখন রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেছেন, একটা সময় যে সময় বাংলাদেশের রাজনৈতিক দলের কোনো অস্তিত্ব ছিল না। মুক্তিযুদ্ধের মূল চেতনা কি ছিল? যে গণতন্ত্র, বৈষম্যহীন সমাজ, অর্থনৈতিক মুক্তি। কিন্তু আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধের পরেই যে সরকার দায়িত্বভার গ্রহণ করেছিল, মানুষের যে প্রবল জন আকাঙ্ক্ষা যেটি ছিল যে গণতান্ত্রিক একটা সরকার ব্যবস্থা, গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো, সেইটাকে গলা টিপে হত্যা করা হলো বাকশালের মাধ্যমে, এবং সমস্ত রাজনৈতিক দলগুলোকে বন্ধ করে দিয়ে একদলীয় ব্যবস্থা। জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করার পরই তিনি যেটি করলেন সেটি হলো পাবলিক, মানে এটাকে আমরা বলি যে রাজনৈতিক দলবিধি তিনি করলেন। তিনি সেটা হলেন যে পলিটিক্যাল পার্টিজ রেগুলেশনস, PPR, সেটা করলেন এবং রাজনৈতিক দলগুলোকে তিনি আবার পুনরায় রাজনীতি করার সুযোগ দিলেন। এবং এই সুযোগে আজকে যে ফ্যাসিস্ট সরকার যেটি ক্ষমতাচ্যুতি হয়েছিল, সেই রাজনৈতিক দলটিরও কিন্তু পুনরায় রাজনীতি করার সুযোগ এসেছে জিয়াউর রহমানের এই PPR এর মাধ্যমে। এবং শুধু তাই নয়, বহুদলীয় গণতন্ত্র তো তিনি প্রবর্তন করেছেন। সার্বজনীন ভোটের মাধ্যমে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নির্বাচন তিনি করেছেন। 1979 সালে আপনি 73 সালের সংসদ নির্বাচন হয়েছিল, হেলিকপ্টারের দিয়ে ব্যালট বাক্স চিন্তাই করে নিয়ে আসা হয়েছিল, ঢাকায় হয়েছে। তিনি 1979 সালে একটা নির্বাচন করেছিলেন, সেইখানে 30টি রাজনৈতিক দল এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। আওয়ামী লীগের 2টা অংশ করেছিল, মালেক উকিলের নেতৃত্বে একটা, আরেকটা হলো মিজান সাহেবের নেতৃত্বে। মালেক তারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এর আগে কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে জানাল উসমানী তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছে। জিয়াউর রহমান সেই নির্বাচনে তিনি বিপুল জনসমর্থন নিয়ে তিনি রাষ্ট্রপতি হয়ে দায়িত্ব নিয়েছিলেন। এবং জিয়াউর রহমান যেটি এই দেশের মানুষের মূল বক্তব্যটি হচ্ছে যে বাংলাদেশকে শুধুমাত্র রাজনৈতিক না, তিনি রাজনীতি না, গ্রামীণ অবকাঠামো, আমি যে মানুষকে কর্মসংস্থান সৃষ্টির যে কথাটি বলছি, শুধুমাত্র এই যে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছিল তা না, বাংলাদেশকে একটা বটমলেস বাস্কেটে পরিণত করা হয়েছিল। সেইখান থেকে মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করার জন্য কৃষি প্রধান বাংলাদেশকে একটি সবুজ বাংলাদেশে
একটা সবুজ বিপ্লব ঘটানোর মধ্য দিয়ে, কৃষিক্ষেত্রে বিপ্লবের মাধ্যমে খাল খনন কর্মসূচি আপনি মনে করতে পারেন, সেই যশোর থেকে যেটি তিনি শুরু করেছিলেন, সারা বাংলাদেশে একটা মুভমেন্ট হিসাবে তিনি সেই কাজটি কিন্তু তিনি স্বেচ্ছাশ্রমে করেছেন। স্বেচ্ছাশ্রম মুভমেন্ট, এটা একটা মুভমেন্ট হয়েছিল বাংলাদেশে, ছাত্র শিক্ষক সবাই, সাধারণ জনগণের স্বেচ্ছাশ্রম বৃত্তিতে রাষ্ট্রের অর্থ ব্যয় ছাড়া। আমরা গত 1.5 দশকে দেখেছি যে এই প্রকল্পের নামে রাষ্ট্রের ভয়াবহ লুটপাট, সেইখানে তিনি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এটা করেছিলেন। অর্থনীতি আমাদের বাংলাদেশে বৈশ্বিক পটভূমি বিবেচনা করে তিনি এই যে সমাজতন্ত্রের নামে যে অর্থনীতি তৈরি করা হয়েছিল, সেখান থেকে মুক্তবাজার অর্থনীতির দারুণ মুক্ত তিনি করেছেন। আমাদের আজকে অর্থনীতির, আজকে যে অর্থনীতির মূল, আমাদের যে রক্ত সঞ্চালক হিসেবে যদি আমরা গার্মেন্টস শিল্প বলি, সেটা বিদেশের শ্রমবাজার উন্মুক্ত করেছিলেন। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে, যে দেশগুলো বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ হিসেবে স্বীকৃতি দেয়নি জিয়াউর রহমানের দক্ষ কূটনীতির জন্য, সেই দক্ষিণ বাম ডান ইউরোপ সব দেশ বাংলাদেশকে একটা মর্যাদাশীল রাষ্ট্র হিসাবে সেখানে তিনি শ্রমবাজার উন্মুক্ত করেছেন। আজকে আমাদের বৈদেশিক মুদ্রার একটা বড় দুটো খাত হচ্ছে, একটা হলো গার্মেন্ট আর একটা হলো শ্রমবাজার। দুটোই কিন্তু জিয়াউর রহমানের হাত ধরে আসছে। এবং এই যে গণমাধ্যমে আজকে যে আমরা কথা বলছি, এই কথা বলার স্বাধীনতা জিয়াউর রহমানের হাত ধরে আমরা পেয়েছি। তো আজকে এই মানুষটির যখন আমরা মানে জন্মদিন উদযাপন করি, আজকে যে গত 1.5 দশক ধরে মানুষ আর একটু মানে আর অল্প একটু আলোচনা শুনবো, আমাদের সময় স্বল্পতা আছে। তারপর জিয়াউর রহমান শিশুদেরকে যে বিশ্বমানের যে প্রজন্ম গড়ে তোলবার জন্য যে উদ্যোগ ছিল, সেটিও তো সেই সুযোগের হাত ধরেই তো আজকে সারা বিশ্বে বাংলা সংস্কৃতি বিস্তার পেয়েছে, এবং আমাদের শিক্ষা বিস্তারেও তো জিয়াউর রহমানের বিস্তর ভূমিকা ছিল। আজকে যেটি আপনি বলছেন, আমাদের যে সংবিধান সংস্কার কমিটি, তারা বাংলাদেশি জাতীয়তাবাদের কথা এই বলেছে। জিয়াউর রহমান একজন দূরদর্শী রাজনীতিবিদ হিসাবে তিনি বিবেচনা করেছিলেন যে একটা মানুষের পরিচয় হওয়া উচিত ভূখণ্ডের ভিত্তিতে, তার ভাষা, তার ধর্ম, বর্ণের ভিত্তিতে নয়, মানচিত্রের ভিত্তিতে, ভূখণ্ডের ভিত্তিতে। আজকে এই পর্যায়ে এসে আমরা এই যে একটা রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে বাংলাদেশে যেখানে দাঁড়িয়েছি, আপনি যেটা শুরু করেছিলেন যে তিনি কতটা প্রাসঙ্গিক। জিয়াউর রহমান আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের শিক্ষা, সর্বক্ষেত্রে জিয়াউর রহমান অনিবার্য সত্তা। গত 1.5 দশক ধরে ইতিহাস থেকে তাকে মুছে দেওয়ার জন্য সর্বাত্মক অপচেষ্টা চালানো হয়েছে। পাঠ্যসূচিতে তার স্থান ছিল না, যেটুকু হ্যাঁ, আমি সেই শব্দটা বলি যে খল চরিত্র হিসেবে উপস্থাপন করা চেষ্টা করা হয়েছিল। কিন্তু ইতিহাসের একটা নিজস্ব গতিপথ আছে, সেই গতিপথ ধরে ইতিহাস কিন্তু একটা সময় ফিরে আসে এবং সত্যটা সবার সামনে উদ্ভাসিত হয়। সেই কারণে আজকে যাদেরকে, যে মানুষকে দেবতায় রূপান্তরিত করার চেষ্টা করা হয়েছিল, সেই মানুষের কি অবস্থায় আমরা নিয়ে গেছেন আমরা সবাই দেখেন। আর যাকে খল হিসাবে উপস্থাপনে করা হয়েছে, আজকে জাতি যথাযোগ্য মর্যাদায় একজন আধুনিক রাষ্ট্রের রূপকার হিসাবে, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হিসাবে, স্বাধীনতার ঘোষক হিসাবে, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার হিসাবে, আর তারপরে আমাদের জেড ফোর্স, যেটি ব্রিগেড, 3টা ব্রিগেড, সেই জেড ফোর্সের প্রধান হিসাবে একজন মানে খেতাবপ্রাপ্ত, বীরুত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হিসাবে আজকের দেশের মানুষ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন এবং এটা তার যথার্থ প্রাপ্য। আরেকটি জিনিস, আজকে নানান ধরনের সংস্কারের যে সংস্কার করবার জন্য আমরা কমিশন গঠন করেছি বা কমিশন গঠন করতে হয়েছে, এই সকল সংস্কার তো জিয়াউর রহমানের 19 দফার মধ্যে কিছু কিছু নিহিত রয়েছে আমাদের মধ্যে। জিয়াউর রহমান এটি 1977 সালে তিনি একটি ঘোষণার মধ্য দিয়ে তিনি 19 দফা কর্মসূচি করেছিলেন এবং এই 19 দফার তিনি বলছেন পলিটিক্স অফ প্রোডাকশন, উৎপাদনের রাজনীতি। এবং তিনি এটাকে বলেছিলেন যে বাংলাদেশের যে উন্নয়ন, সেই উন্নয়নের ম্যাগনা কার্টা, আপনারা ব্রিটিশ আমরা কনস্টিটিউশনের কথা জানি, ম্যাগনা কার্টা, মহাসনদ, এই 19 দফা কর্মসূচির মধ্যে বাংলাদেশের মতো একটি দেশের সামগ্রিক ক্ষেত্রে আপনার পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য প্রত্যেকটা দফার আপনার রূপরেখা সেখানে যতদিন বাংলাদেশ থাকবে প্রাসঙ্গিক। আপনি নারীর ক্ষমতায়নের কথা বলবেন, দারিদ্র্য বিমোচনের কথা বলবেন, জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা বলবেন, মানুষের শিক্ষার কথা বলবেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলবেন, আপনি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার কথা বলবেন এবং মানুষের জন্য রাজনীতি, মানুষের জন্য। এবং জিয়াউর রহমান যেটি চেয়েছিলেন সেটি হচ্ছে যে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে তিনি এমনভাবে একেবারে তৃণমূল পর্যায়ে, আপনি গ্রাম সরকার ব্যবস্থার কথা বলেন,
গ্রাম সরকার ব্যবস্থা, সরকার ব্যবস্থা, অর্থাৎ মানুষের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে মানুষের শাসন, মানুষ মানে একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা, সেটা তার জীবনের লক্ষ্য ছিল। তার জীবনটা তো অত্যন্ত ছোট্ট একটা জীবন। আজকে মানুষের যদি আমরা মনে করি যে আমাদের যে গড় আয়ুর যে জায়গাটা দাঁড়িয়েছে, জিয়াউর রহমান সেটা তো একেবারে অকাল প্রয়াণ, উনি শহীদ হয়েছে, তিনি অকাল শহীদ হয়েছেন। কিন্তু মানুষের জীবন, মানুষ নিজের কীর্তিকর্মের মধ্য দিয়ে মানুষের মনের ভালোবাসার জায়গাটা পাওয়ার জন্য দীর্ঘ জীবনের দরকার হয় না। জিয়াউর রহমান আমাদের সামনে একটা দৃষ্টান্ত। আপনি পৃথিবীর ইতিহাসে অনেক রাষ্ট্রনায়কের পতন হয়েছে। এবং সিদ্দিক ভাই, আরেকটি জিনিস আমরা বিগত 15 বছরের অভিজ্ঞতা থেকে আরেকটি শব্দ বা আরেকটি ছোট্ট একটু আলোচনা শুনতেই চাই। যেমন জিয়াউর রহমান তো তিনি বলেছিলেন যে আমি না, আমরা সবাই মিলে, বাট গত 15 বছরে আমরা দেখেছি আমিত্ব। এই আমিত্ব ভেঙে দিয়ে বহুত্বের যে সমাহার, এবং এই বহুত্ববাদ, এটি ধর্মীয় বিবেচনায় না, যে সকল মানুষকে বোঝানো যে ঐক্য যে জিনিসটি, আজকে আমরা জাতীয় ঐক্য বলছি, এই ঐক্যের সূত্রপাত তো ওনার হাত ধরেই। উনি ব্যারিকেড ভেঙে দিয়েছিলেন। তো এই যেটি বললাম আমরা, যে মানুষের মধ্যে ঐক্য এবং বিভেদকে মানে দূর করার জন্য বাংলাদেশি জাতীয়তাবাদীটা ছিল তার প্রধান একটা ম্যাগনা কার্টা, এবং অত্যন্ত সুচিন্তিত একটি রাজনৈতিক পদক্ষেপ। এবং সেটি বাংলাদেশ আওয়ামী লীগ অনেক কিছু সরিয়ে ফেলতে পেরেছে, কিন্তু সংবিধান থেকে এই যে আমাদের জাতি পরিচয় হিসেবে বাংলাদেশের অবস্থানটা তারা বক্তব্যে বলেছে, কিন্তু সংবিধান থেকে সেটির পরিবর্তন করতে পারেনি। তো যাই হোক, আমরা যেটি বলতে চাই যে জিয়াউর রহমান এই যে তার যে কীর্তি এবং কর্ম, সেই কর্মের মধ্য দিয়ে জাতির সামনে নিজেকে যেভাবে উপস্থাপন করেছিলেন, এই দেশের মানুষ তাদের মনের মণিকূটায় তাকে স্থান দিয়ে সেটার মানে তার প্রতি কৃতজ্ঞতার প্রকাশ ঘটিয়েছে। তার আপনি দেখেন শেষ বিদায়ের, বাংলাদেশের ইতিহাসে নয় পৃথিবীর ইতিহাসে এমন ঘটনাই খুব বিরল। মানুষ তাকে শেষ বিদায়টা যেভাবে জানিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে এর দ্বিতীয় উদাহরণ নেই। আর যে কাজটি তিনি আমাদের সকলের জন্য, তাকে আমাদের জন্য সবসময় স্মরণ করতে হবে, যে মানুষকে ভালোবাসার যে মানে দেশকে ভালোবাসার যে মানে প্রমাণ তিনি রেখে গেছেন। একটু আগে আপনি শুরু করেছিলেন, তার দলের মটোটা কি, তার দলের কি, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। এবং তার উত্তরসূরি হিসাবে বেগম খালেদা জিয়া তিনি প্রমাণ করেছেন, স্বৈরাচারের সাথে আঁতাত করে তিনি দেশ থেকে পালিয়ে যান নাই, শেষ পর্যন্ত দেশে ছিলেন। এবং তার উত্তরসূরি তারেক রহমান, তিনি বাস্তবতার কারণে সুদূর 8000 মাইল দূরে আছেন, কিন্তু তার চিন্তা, তার কর্ম, তার ভাবনা আছে এই মানচিত্রে। এবং এদেশের মানুষের মুক্তির জন্য তিনি তার দলের মাধ্যমে এই দীর্ঘ সময় ধরে লড়াইটা করে গেছেন, এবং তার এই লড়াই এখনো অব্যাহত আছে। এটি হচ্ছে যে যোগ্য উত্তরসূরি রাখা। এবং এটি মনে হয় পৃথিবীর জাতীয়তাবাদী রাজনীতির ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি বা গবেষণা করি বা জানবার চেষ্টা করি, জাতীয়তাবাদী রাজনীতির ধরন পৃথিবীতে সব জায়গায় একই রকম, একই চিত্র। এবং যারা আসলে দেশকে ভালোবাসেন, যারা নিজের জাতিকে ভালোবাসেন, তারা এমন ত্যাগের মধ্য দিয়েই আমৃত্যু হয়তো বেঁচে থাকেন। এবং আমরাও প্রত্যাশা করি যে জিয়াউর রহমান 1000 বছর আমাদের এই বাংলাদেশের এই ভূখণ্ডে, এই মানচিত্রে প্রাসঙ্গিক হিসেবেই থাকবেন। আজকে আমরা শেষ করব। ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান। ধন্যবাদ। এবং প্রিয় দর্শক, আমরা বিশ্বাস করি জিয়াউর রহমান কোনো রাজনৈতিক দলের নয়, তিনি বাংলাদেশের আপামর জনগণের মুক্তির জন্য শেষ রক্ত বিন্দু দিয়ে প্রমাণ করে গেছেন শেষ পর্যন্ত তিনি বাংলাদেশের। এবং বর্তমান এই বাস্তবতায় জিয়াউর রহমানের গৃহীত উদ্যোগ, তার চিন্তা, তার চেতনা আমাদের জন্য সহায়ক হিসেবে কাজ করবে। এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, সেই সরকার সেই একই পথ ধরে সকল মতপথের ঊর্ধ্বে উঠে সারা দেশের মানুষের জন্য কাজ করে দ্রুত সময়ের মধ্যে মানুষের আকাঙ্ক্ষার সেই বাংলাদেশ উপহার দেবে, সে প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।